তা আজকে অয়েল ইমার্শনটা অন্তত আমার দিনে হয়নি। হ্যাঁ, যে গতকাল যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা তারা করেছে, গতকাল যেটা করেছে ওরা নিজেরা এবার করেছে, নিজেরা পিক করে ব্লাডের স্টেইন করেছে। তোমাদের একবার হয়েছে, তোমাদের একবার হয়নি? হলো একাধিকবার এটা করতে হবে, তার কারণ তোমাদের এটা শেখা দরকার, বুঝতে পেরেছো তো? এখন তোমাদের স্টেইন নিজেরা এখন আমরা দেখিয়ে দিয়েছি যে কি করে স্মিয়ার টানতে হয়, প্রত্যেকে হাতে কলমে শিখেছো। তারপরে তোমাদের এখন ব্লাডটা নিয়ে ওরকমভাবে স্টেইন, ওরকমভাবে প্রথমে স্মিয়ার টানতে হবে, স্মিয়ার টেনে ড্রাই করে লিশম্যান দিয়ে স্টেইন করতে হবে। স্টেইন করার প্রক্রিয়াগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে। হ্যাঁ, ড্রপগুলো এরকমভাবে দেবে, একটু বেশি সংখ্যায় দেবে যাতে শুকিয়ে না যায়। হ্যাঁ, শুকিয়ে গেলে পরে কি তার দানাগুলো পড়ে যাবে এবং এটা অপরিষ্কার স্লাইডে পরিণত হবে। কাজেই তখন ওটা শুকিয়ে না যায় এই জন্য দিতে হবে। তারপরে বাফার ওয়াটার বা ডিস্টিল্ড ওয়াটার দিয়ে 10 মিনিট রাখতে হবে, আর ফু দিয়ে সেটা নাড়াচাড়া করতে হবে যাতে ইউনিফর্ম স্টেইনড হয়, সব জায়গাটা সমান রং হয়। হলে পরে যখন হয়ে যাবে তারপরে তোমার যেরকমভাবে দেখেছো ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপরে লো পাওয়ারে প্রথমে দেখবে, হাই পাওয়ারে দেখবে, অয়েল ইমার্শনে দেখবে। এই ফোকাসিং খুবই সহজ, তাহলেও বারবার করে লোককে বললে তবে সেটাই হয়, তাহলে তো আমাদের মোটা মাথায় আমার সময় ঢুকতে চায় না, বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের, তাও আমি এই জন্য বলে দিচ্ছি যে এটাকে, হ্যাঁ তো তোমরা তো ভাবছো যে একই জিনিস বারবার করে বলছে, বিরক্তি হতে পারে। এখন সেটার জন্য যে তোমার লো পাওয়ারে যখন দেখবে কন্ডেন্সারটা নিচে রাখবে, কন্ডেন্সারটা নিচে রাখবে এবং তারপরে তোমার লো পাওয়ার এই নোজ পিসটা ঘুরিয়ে লো পাওয়ারটা সেন্টারে আনবে, যেটা ক্লিক হবে। তারপরে আইপিসের মধ্যে দিয়ে দেখবে, দেখলে পরে দেখবে আলো আসছে, আলো আসছে, এবং আলো যদি প্রথমে আলোটা সব পুরোপুরি বাড়িয়ে দেবে। হ্যাঁ, এবং সেমন আইপিস যখন নাড়াবে তখন দেখবে কোন কোনো আইপিসে একটু ঘোলাটের মতন আসছে, কারণ আইপিসের যে লেন্সগুলোর মধ্যে ধুলো জমে গিয়েছে। ব্যবহারে অনেকদিন হয় মাঝে মাঝে, এবং সেটা আমি বলেছি, এরা এসেদের বলেছে, যারা এই কাজগুলো করে তারা এসে এগুলো প্রত্যেকটা মাইক্রোস্কোপ খুলে ওরা ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়ে দেয়, তাহলে পরে ক্লিন হবে। তাহলেও তোমার বুঝতে পারবে লো পাওয়ারে যা তার, এবং এরপরে স্লাইডটা নেবে, সাইডটা নেওয়ার পরে স্টেইন স্লাইডটা শুকিয়ে যাওয়ার পরে অপোজিট সাইডটা একটুখানি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নেবে, করে নিয়ে তারপর সেটা দেখে রাইট সাইড আপ, স্মিয়ার সাইড আপ উপরে রেখে এখানে রাখবে, রেখে তারপরে তুমি লো পাওয়ারটা কাছাকাছি নিয়ে গিয়ে ফোকাস করার চেষ্টা করবে। যদি লাইট বেশি হয় অনেক সময় ফোকাস আসতে চায় না, আনস্টেইন স্লাইডই তুমি বুঝতে পারবে, স্টেইন স্লাইডে তো কথাই নেই, তাহলে আনস্টেইন স্লাইড অনেক সময় আসতে চায় না, তবে এই জন্য লাইটটাকে একটু কমাতে হয়, তাহলে পরে লো পাওয়ারে মোটামুটি আসে। আসে লো পাওয়ারে সেলগুলো দেখতে পাবে, দেখবে ছড়িয়ে রয়েছে মাকড়সার জালের মতন, আর 2-4টা WBC এটা তুমি দেখতে পাবে স্টেইন স্লাইডে। তারপরে হাই পাওয়ারে যখন দেবে প্রথমে আগে ফোকাসটা করে নেবে, তো কন্ডেন্সারটা মাঝে মাঝে রেখলে দেখবে যে এইটা অপটিমাম পজিশনে আছে, এবার তুমি WBC গুলো চিনতে পারবে প্রত্যেকটাই, এবং ওই অবস্থায় কাউন্টও করতে পারবে। তারপরে অয়েল ইমার্শন যখন করবে তখন কি করবে, তখন আবার লাইটটা পুরোপুরি খুলে দেবে, খুলে দিয়ে তারপরে তোমার কন্ডেন্সারটা একদম উপরে তুলে দেবে, আর ওই স্মিয়ারের উপরে 1 ফোঁটা সিডারউড অয়েল দিবে, তারপর সাইড থেকে দেখে 100 লেখা আছে এবং একটা রিং দেওয়া আছে, সেটা হচ্ছে অয়েল ইমার্শন, সেটা সাইড থেকে দেখে সেটার সঙ্গে টাচ করবে, স্পর্শ করবে, দেখলেই বুঝতে পারবে, করে তারপর ভিতর দিয়ে থেকে সামান্য সরানোটা করলেই এটা ফোকাসে চলে আসবে, তারপর ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আরও নিখুঁতভাবে করছে। কাজে হাই পাওয়ারে তুমি চিনতে পারছিলে, এবার তুমি অয়েল ইমার্শনে 1000 গুণ বিবর্ধন হবে এবং তুমি সেলগুলোকে ভালোভাবে চিনতে পারবে, নিউট্রোফিল, তারপর ইওসিনোফিল, বেসিল কম আছে কিন্তু লিম্পোসাইট, এগুলো মনোসাইট, এগুলো চিনতে পারবে, এবং চিনতে পারবে। প্রথম আমাদের সাহায্য লাগবে, এবং তারপরে তোমরা বুদ্ধিমান লোক, তোমাদের আর চিনতে অসুবিধা হবে না, এবং এসে হওয়ার পরে তুমি যখন এটা করতে পারবে তখন তুমি কাউন্টটা করতে পারবে। গতকাল সময় চলে গিয়েছিল, হ্যাঁ, কেউ কেউ হয়তো করতে পারতো, কিন্তু ওই 100টা ঘর করে নেবে, এর পরের দিন যেটা আসবে 100টা ঘর করে নেবে খাতায়, 10টা করে এরকমভাবে করবে, যাতে 10টা করে এরকমভাবে কাউন্ট করবে। হ্যাঁ, কাউন্টটা করার নিয়ম হচ্ছে যে এরকম, যে জানো এই যে অস্পষ্ট দাগ পড়ছে, যাকে এই দিকটায় তোমার একটু ঠিক থাকবে, এদিকে থিন থাকবে, এই যে স্মিয়ার, এই যে স্লাইডটা তো রয়েছেই, হ্যাঁ, তোমার এটা হচ্ছে হেড পার্ট, এটা টেল পার্ট, এবং এটা হচ্ছে মার্জিন। এখন এক্ষেত্রে আমাদের যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সেটা কি হচ্ছে, যে ফোঁটাটা যেই আমি ক্লিক করলাম একটা ফোঁটা এলো,
সেই ফোঁটাটা রিপ্রেজেন্ট করছে হোল ব্লাড, এবং সেই ব্লাডটা আমরা যখন স্মিয়ার টানছি সেটা ড্রপলেটে বিভক্ত হয়ে গেল। কাজেই একটা ড্রপলেট, এই যে এখানে একটা ড্রপলেট মনে করো সে ছড়িয়ে পড়েছে এই বরাবর, আবার আরেকটা ড্রপলেট এখান থেকে সে ছড়িয়ে পড়েছে। কাজেই এরা রিপ্রেজেন্ট করছে লার্জ ড্রপটাকে, যেটা আগে ছিল ড্রপটাকে। তাহলে এর ভিতরে ড্রপের মধ্যে যে উপাদান আছে সেটা হোল ব্লাডের মধ্যে রয়েছে, কাজে ড্রপলেটও সেই উপাদানই আছে। এবং শুরু থেকে শেষ যদি টানা যায় এ প্রাইম বি প্রাইম যদি টানা যায়, তাহলে কল্পনার ক্ষেত্রে কি হবে, এর ভিতরে যা কিছু কোষীয় উপাদান ছিল সেটা ছড়িয়ে পড়েছে এর মধ্যে। এবার বি থেকে বি ড্যাশ বি প্রাইম অব্দি যদি যাওয়া যায় তাহলে তার ভিতরে ছড়িয়ে পড়েছে। ড্রপ রিপ্রেজেন্ট করছে হোল ব্লাডকে, আবার ড্রপলেট রিপ্রেজেন্ট করছে ড্রপকে। কাজেই আমরা ধরে নিতে পারি এই এক একটা স্ট্রেইট ওয়েতে যেটা গেল তার ভিতরে যা কোষীয় উপাদান আছে, বুঝতে পেরেছো? মানে আরবিসি, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা, সেটা সেভাবে ছড়িয়ে পড়েছে। কাজেই এখানে পুরোপুরি স্মিয়ারটা কাউন্ট করতে পারলে ভালো হয়, সেটা তো সম্ভব না। কাজেই হেড থেকে তুমি এখানে যাবে, গিয়ে এই অবধি বেরোবে, তারপরে আবার এইভাবে আসবে, এটা হচ্ছে বেসিস হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্মিয়ার ওরকম অত নিখুঁত হয় না, এই জায়গাটার মধ্যে অনেকটা হয়ে থাকে। এখানে এই যে হেড পার্টে এখানে এরকম ভাবে থাকে যেটি গণনা করা অসুবিধা হয়ে পড়ে। সেই জন্য যতটা সম্ভব তুমি স্প্রে এভাবে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এ পাশে নিয়ে গিয়ে আবার এভাবে করবে, করে করে 100টা যখন আসবে তখন তোমার ত্রুটি কম হবে। আর এখানে কোষগুলো যে ছড়িয়ে পড়বে সমানভাবে ছড়িয়ে পড়ে না, বুঝতে পেরেছো? এই যে বডি, এই বডির মধ্যে লিম্ফোসাইটটা প্রয়োজনের থেকে বেশি থাকে, লিম্ফোসাইট, নিউট্রোফিল এখানে। আর যত এইজের দিকে যাবে বা মার্জিনের দিকে যাবে সেখানে নিউট্রোফিলটা বেশি থাকে, লিম্ফোসাইটটা কম থাকে। তার কারণ সেটা তার সাইজের উপরে, তার অ্যাডহেসিভনেসের উপরে, সবকিছুর উপরে নির্ভর করে, বুঝতে পারছো? কোনো কিছু ছড়িয়ে দিলে এটা তো সলিউশন নয়, একটা সাসপেনশন। দেখবে যে হোটেলে যারা খেয়েছে তোমাদের দেখবে পাতলা যখন ডাল দেয় ভাতের মধ্যে ছড়িয়ে দিলে পরে দেখবে এগিয়ে যায়, কোনটা দানা আগে পরে এরকম ভাবে হয়। এরকম যাদের অভিজ্ঞতা আছে আর কি, আছে কিনা জানি না, এরকম আমাদের বরাবর হোস্টেলে খেয়ে এসেছি তো, এরকম অভিজ্ঞতা আছে। ডালটা যদি ছড়ালাম সেটা সব জায়গায় পড়ে না, কোনো জায়গায় আগে পড়ে, হ্যাঁ, যেটা দানা যেটা বড় সেটা প্রথমে পড়লো, আর যেটা সরু সেটা এগিয়ে গেল, এবং সেটা তাদের সাইজ, শেপ এবং অ্যাডহেসিভনেস তার উপর নির্ভর করে। তাই এক্ষেত্রে কোনো ব্যতিক্রম কিছু হবে না। কাজে বডির এই জায়গাটার মধ্যে তোমার লিম্ফোসাইট বেশি আছে, কাজে তুমি যদি এটা যদি শর্ট এরকম ভাবে যদি তুমি নিতে থাকো তাহলে পরে তোমার লিম্ফোসাইটটা রিলেটিভলি বেশি হবে। আর তুমি যদি এই সাইডটা এরকম নিতে থাকো তাহলে পরে সেক্ষেত্রে এই নিউট্রোফিল এগুলো বেশি হবে। কাজে যতটা তুমি কভার করবে ততটা তুমি এই যে থিওরি অনুযায়ী চিন্তা করলে পরে সেখানে যাবে। যতটা সম্ভব কভার করলে পরে তোমার 100টা কাউন্ট করবে, এবং 10টা করে একটা খোপ করে নেবে। খোপের মধ্যে যেটা পাচ্ছ, একটা ফিল্ড হয়তো নিউট্রোফিল পেলে এন লিখলে, একটা ইউসিনোফিল পেলে একটা, তো দুটো লিম্ফোসাইট পেলে পরপর দুটো এল লিখলে, এরকম ভাবে 100টা পূর্ণ করে নেবে। করে নিয়ে তারপরে যেমন ক্রিকেট খেলায় রান যেরকম ভাবে লেখে, যে নিউট্রোফিল লিখলে, এই যে নিউট্রোফিল মনে করে লিখলে, সেখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হলে এরকম ক্রস দিলে, তাহলে গুনতে তোমার সুবিধা হবে এরকম ভাবে। হ্যাঁ, এইভাবে তোমার তারপরে তুমি পার্সেন্টেজ এটা পেলে শতকরা করে তুমি এটি বলছে ডিফারেন্সিয়াল কাউন্ট। কারণ ডিফারেন্সিয়াল কাউন্ট থেকে ওই অ্যাবসলিউট কাউন্টটা দরকার, বুঝতে পেরেছো? এটা তুমি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স মানে কত পাচ্ছ, টোটাল অ্যাবসলিউট কাউন্ট হলে সেটা তোমার সেভাবেই তোমার মেডিসিন টেক্সটে দেওয়া আছে। প্রতি কিউবিক মিলিমিটার ব্লাডে কতগুলো ইউসিনোফিল আছে সেটার ভিত্তিতে ইউসিনোফিলিয়া হবে। কাজেই এটা রিলেটিভ ভিত্তিতে ইউসিনোফিলিয়া কখনো বলবে না। নিউট্রোফিলিয়া যখন বলা থাকবে দেখবে মেডিসিন টেক্সটে ওরা অ্যাবসলিউট কাউন্ট দিয়ে বলবে। মনে করো কোনো ব্যক্তির 5000 প্রতি কিউবিক মিলিমিটারে আছে, সেক্ষেত্রে যদি কারো দেখা যায় যে ইউসিনোফিলের পার্সেন্টেজ হয়তো 20% হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ, এটাকে ইউসিনোফিলিয়া বলা যাবে। অ্যাবসলিউট কাউন্ট দিয়ে সেটা বলা যাবে, ডিফারেন্সিয়াল কাউন্ট দিয়ে সেটা কখনো নিশ্চয় করে বলা যায় না। তাহলেও ডিফারেন্সিয়ালটা কাউন্টটা তোমাদের প্রথম শিখতে হচ্ছে, এরপরে টোটাল কাউন্ট শিখবে, করলে পরে নিজেই বার করে নিতে পারবে প্রতি কিউবিক মিলিমিটারে কতগুলো নিউট্রোফিল আছে, সেটা হচ্ছে নিউট্রোফিলের অ্যাবসলিউট কাউন্ট। হ্যাঁ, সেটার ভিত্তিতেই এগুলো হয়। হ্যাঁ,
এবং কিন্তু এটাতে তুমি একটা ধারণা তোমার ডেভেলপ করবে। এখন এখানে ডিফারেন্সিয়াল কাউন্ট করলে ভিন্ন ভিন্ন রোগে যে কি পরিবর্তন হয়, এই জন্য এই বইয়ে, অন্য বইয়েও দেওয়া আছে, এটা 37 পাতায় এটা দেওয়া আছে। 37 পাতায় এটা দেওয়া আছে, এবং আমার স্মরণশক্তি বেশি নয় বলে আমি তোমাদের 2-4টা জিনিস একটু পড়ে এখানে তোমাদের বলে দিচ্ছি যে এরা কি বলেছে, বুঝতে পেরেছে? কোনো যেন আমার যদি ভুল হয় তাহলে পরে তোমার সেটা পরে বলতে পারতো যে ভুল ভাল আমাদের বলছে এখানে। এই যে যেমন এখানে যে কজেস অফ ভেরিয়েশন অফ ডিফারেন্সিয়াল কাউন্ট, এখানে দিয়েছে নিউট্রোফিলিয়া, মানে নিউট্রোফিলের সংখ্যা যেখানে বৃদ্ধি হয়েছে, হ্যাঁ সেটা এই অর্থে বলে হয়। যেমন ফিজিওলজিক্যাল, এক্সারসাইজ, প্রেগনেন্সি, ইমোশনাল স্ট্রেস, কোল্ড। সাধারণত এক্সারসাইজের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল, কারণ এক্ষেত্রে যখন মনে করো কোনো একটা ব্লাড ভেসেল এরকমভাবে রয়েছে, ব্লাড ভেসেল যদি এখানে থাকে তাহলে তার দেখা যাচ্ছে যে এই যে ব্লাড ভেসেলের ওয়ালে নিউট্রোফিলগুলো কিছু কিছু লেগে থাকে, আর এটা লুমেনাও থাকে। এখন এক্সারসাইজ করলে হবে কি, এই যে নিউট্রোফিলগুলো যেটা সেলের সঙ্গে যুক্ত হয়েছিল এন্ডোথেলিয়ামের, সেগুলো এদিকে মুভ করে, এবং যার ফলে কি হয়, সেখানে কাউন্ট একটু বাড়ার চেষ্টা হয়। এটা একদম নর্মাল ক্ষেত্রে হয়, এটা হচ্ছে এক্সারসাইজের জন্য হয়, বুঝতে পারছো? সেগুলো যেগুলো থাকে ওয়ালে লেগে থাকে কিছু কিছু, এবং সেটা এক্সারসাইজ করলে পরে তার ফিজিক্যাল কারণে মুভমেন্ট বেড়ে যাওয়ার জন্য সেটা ভিতরে চলে আসে, তারপরে কাউন্ট একটু বাড়তে পারে। এটা যে ফিজিওলজিক্যাল কারণ। তারপরে হচ্ছে প্যাথোলজিক্যাল কারণে কি হয়, অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশন। পায়োজেনিক ইনফেকশন মানে পুজ হওয়া রোগ নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, ফুরাঙ্কেল ফোড়া হয় না, অনেকের দেখবে বড় বড় ফোড়া হয়, সেখান থেকে দেখবে হলুদ মতন একটা পদার্থ বেরিয়ে আসে, সেটাকে পাস বলে। সেটাতে অসংখ্য ডেড নিউট্রোফিল থাকছে, টিস্যু ডেব্রিস থাকছে, সব মিলে সেরকম। সেটাকে ড্রেন করে দিতে হয়, ড্রেন করে দিলে পরে তাড়াতাড়ি সারে, কারণ ওইটা যদি না সরাও তাহলে পরে সেটা অ্যান্টিবায়োটিক ঠিক মতো কাজ হয় না, এই জন্য ড্রেন করে দিতে হয়। ড্রেন করে পুষ্টা বেরিয়ে গেলে পরে তারপরে অ্যান্টিবায়োটিকে ভালো কাজ হয়। সেই এটা পায়োজেনিক ইনফেকশন, স্টেপটোকক্কাস, স্টাফাইলোকক্কাস, নিউমোকক্কাস, নানা রকমের ইসে হয়, হ্যাঁ, রোগ জীবাণু দিয়ে হয়, যেগুলো মাইক্রোবায়োলজিতে পড়বে। সহজ জিনিস, এর মধ্যে কিছু নেই, ফিজিওলজি থেকেও সেটা সহজ। তারপর তোমার হচ্ছে পায়োজেনিক ইনফেকশন, রিউম্যাটিক ফিভার। স্টেপটোকক্কাল একটা ধরনের স্টেপটোকক্কাস ইনফেকশনের সোর থ্রোট হতো, আগে বেশি হতো, এবং সেখানে তারপরে ওটা সেরে যাওয়ার কিছুদিন বাদে একটা ডিজিজ হতো, হ্যাঁ, সেটাকে বলে রিউম্যাটিক ফিভার। সেটাতে জ্বর আসতো মাঝে মাঝে, এবং কোনো জয়েন্ট ফিটিং আর্থাইটিস হতো, হয়তো ডান হাঁটুতে হলো, কিছুদিন সেটা সেরে গেল, বা হাঁটুতে হলো, আবার সেটা গিয়ে প্রবলেমটা হচ্ছে সেটা করতো হার্টের ক্ষেত্রে, সেটা করছে, লিগস দি জয়েন্ট বাট বাইটস দি হার্ট। হার্টের ক্ষেত্রে ইনফ্লামেশন হতো, ভালভের ড্যামেজ হয়ে যেত, এর জন্য রোগটা সেরে গেল, হয়তো বস্তিতে থাকে গরিব মানুষ, হ্যাঁ, তার একটা হলো রিউম্যাটিক ফিভার হলো, রিউম্যাটিক ফিভার, তারপরে অটোমেটিক্যালি তো ঠিকমতো ট্রিটমেন্টটা হলো না, কোনোরকম সেরে গেল, কিন্তু হার্টের যে ভালভের লিশনটা রয়ে গেল। সেভাবে মাইট্রাল স্টেনোসিস বা নানা রকম হলো, স্টেনোসিস বা এগুলো ফিচার হলে পরে তার সাউন্ডের পরিবর্তন হয়, এবং মারমার এই সমস্ত পাওয়া যায়, সেটা ডিটেক্ট করা যায়, বুঝতে পেরেছো তো? কাজে সেগুলো ডিটেক্ট করা যেত। কাজে আমরা যখন ছাত্র ছিলাম তখন এই সমস্ত মারমার আমরা শুনতে পেতাম প্রচুর, সেই সমস্ত। কিন্তু এখন এই রিউম্যাটিক ফিভারটা অনেকটা কমে গেছে, তার কারণ হচ্ছে প্রপার অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন বা পেনিসিলিন গ্রুপের অন্যান্য ওষুধ ব্যবহার করার ফলে কমে গেছে। কাজে রিউম্যাটিক ফিভারটা কমে যাওয়াতে তোমরা সেই কেসগুলো অত সহজে পাবে না। মাইট্রাল স্টেনোসিসের মারমার, ইনকম্পিটেন্সের মারমার, এগুলো পাবে না, কম পাবে, কারণ অনেক সময় বৃদ্ধ বয়সে এই সমস্ত গুলো হয়, কম পাবে। এর জন্য আগে ক্লিনিশিয়ান যারা ছিলেন, এই সমস্ত কার্ডিওলজিস্ট, তারা খুব সুন্দর বুঝতে পারতেন কোথায় হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের কি মারমার পাওয়া যাচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছি তো? মিড ডায়াস্টোলিক মারমার উইথ প্রিসিস্টোলিক অ্যাকসেন্চুয়েশন, এগুলো এই সমস্ত আমরা কিছু বুঝতে পেরেছি, না বুঝলেও তখন করে, এই আর কি, তোমাদের মতনই সবই একই রকম। যাই হোক, বোঝা যেত, কিন্তু এখন তোমার এই রোগটা কমে যাওয়াতে, পেনিসিলিনের উৎপাতে, যার ফলে তোমরা এটা থেকে বঞ্চিত হচ্ছে। এতে রোগীর কোনো উপকার হবে না, কিন্তু তোমার মানে ওই সময় জ্ঞানের বৃদ্ধি হওয়ার সুযোগ কম। এখন কাজে এটা তোমাকে এগুলো মেনে নিতে হবে। তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে পরে বাড়তে পারে, কোনো টিস্যু ড্যামেজ হলে সেখান থেকে কিছু লিবারেটেড হয়, এবং যার ফলে সেটা ইনফ্লামেশনও একই জিনিস হয়। মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে হচ্ছে মায়োকার্ডিয়াল টিস্যুর মানে পচন আর কি, যাকে বলে ইনফেকশন, মানে সেটা হচ্ছে ডেড হয়ে গেছে, এবং সেখান থেকে এমন কিছু মেটেরিয়াল বেরোয় যেটা দিয়ে বেশি পরিমাণে লিউকোসাইট তৈরি হয়। এই লিউকোসাইটোসিস মানে নিউট্রোফিলিয়া পাওয়া যেতে পারে, মায়োকার্ডিয়াল ইনফেকশন।
তারপরে হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়া অনেকের হয়, এটা একটা ম্যালিগন্যান্ট ডিজিজ, সেটা অনেকের হয়। তারপরে তোমার ইউরেমিয়া, এগুলো কর্টিকোস্টেরয়েড থেরাপি এগুলোতে বাড়তে পারে, নর্মালি বাড়তে পারে, মানে গ্লুকোকর্টিকয়েড থেরাপি দিলে পরে সেটা বাড়তে পারে। হ্যাঁ, সেগুলো তোমার কারণ আছে। নিউট্রোপেনিয়া, কোথায় নিউট্রোপেনিয়ার সময় কমে যেতে পারে, ড্রাগ ইন্ডিউসড হতে পারে, অনেক সময় ড্রাগ ইন্ডিউসড হতে পারে। তারপরে যে ভাইরাল ইনফেকশনস, টাইফয়েড ফিভার, এগুলোতে নিউট্রোফিল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট কমে যেতে পারে, টোটাল কাউন্টও কমে যেতে পারে। তারপরে ইউসোনোফিলিয়া, ইউসোনোফিলিয়ার সংখ্যা অ্যালার্জিক ডিজিজ হয়, অ্যান্ড প্যারাসিটিক ইনফেকশন, প্যারাসিটিক ইনফেকশন এখানে স্টঙ্গিলোডিটিস এগুলো বেশি পাওয়া যায় না, কিন্তু ফাইলেরিয়া পাওয়া যায়। হ্যাঁ, ফাইলেরিয়া থেকেই পাওয়া যায়, ফাইলেরিয়াতে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়, তারপরে ইডিমা হয়, দেখবে না গোদ বলে, হাত পা সমস্ত হয়ে যায়। হ্যাঁ, এবং এটা ট্রিটমেন্ট করা খুব কঠিন। হ্যাঁ, যার হয় তার মানে খুবই ক্লেশ এই আর কি। তাই এখন সেটা কিন্তু তোমার ইউসোনোফিলিয়া অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, সেটা তো ইউসোনোফিলিয়া পাওয়া যায়। তারপরে লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইটেশন কোথায় বাড়ে, টিউবারকুলোসিস অ্যান্ড লিম্ফোসাইটিক লিউকেমিয়া, টিউবারকুলোসিস। হ্যাঁ, আগে টিউবারকুলোসিস হলো, টিউবারকুলোসিস বাংলায় বলে যক্ষা, যক্ষা বলেছো তো। হ্যাঁ, ক্ষয় কাশও বলা হয়, পালমোনারি সিমটমটা কমন হয় আগে। হ্যাঁ, যক্ষা আগে বলতে হচ্ছে যক্ষা, এগুলো রক্ষা নেই। কিন্তু এখন রক্ষা হয়েছে, এখন প্রচুর ডাক বেরিয়ে গেছে, সেরেও যাচ্ছে। হ্যাঁ, কিন্তু টিউবারকুলোসিস দেহের বহু জায়গায় হতে পারে, বহু রোগকে অনুকরণ করে, সেটা টিউবারকুলোসিস এখনো রয়েছে এবং সেটা এখনো চলে যায়নি। হ্যাঁ, সেই সাধারণত গরিব লোকদেরই রোগ, অবস্থাপন্ন লোকদেরও হতে পারে টিউবারকুলোসিস, এতে লিম্ফোসাইটোসিস কাউন্ট বাড়তে পারে। তারপরে হচ্ছে আর আর লিম্ফোপেনিয়া হতে পারে কোথায়, যে এটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড থেরাপি, এটা হচ্ছে লিম্ফের সংখ্যা কমে যেতে পারে, বোন ম্যারো ফেলিউর কমে যেতে পারে। আর লিম্ফ্যাটিক লিউকেমিয়া যদি হয় তাহলে পরে সেখানে লিম্ফোসাইটোসিস হবে, ম্যালিগন্যান্ট ফর্মেশন হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে তৈরি হচ্ছে। তারপর মনোসাইট বাড়তে পারে, নর্মালি 2 to 8% থাকে বা 3 to 8% থাকে, সেটা ম্যালেরিয়া, কালাজ্বর, মনোসাইটিক লিউকেমিয়া। ম্যালেরিয়াটা আমাদের এখানে আছে, কালাজ্বরটা বিহার বেশি হয়, তা এখন এগুলোতে অনেক সময় মনোসাইট বাড়তে পারে। তারপর মনোসাইটোপেনিয়া কোথায় কমে যেতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে সবই কমে যেতে পারে, আর বেশি থেকে সবই কমে যেতে পারে, তার মধ্যে থাকে। আর বেসোফিলিয়া কোথায় হতে পারে, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, এই দুটোই এখানে হয়, কাজে সেটা হতে পারে, এটা মাইনর ইম্পর্টেন্স। সাধারণত জিজ্ঞাসা করে ওই যে নিউট্রোফিলিয়া কোথায় হয়, দু একটা ব্যাপার জিজ্ঞাসা করে, ক্লিনিক্যাল সাইডের এখানে কোনো ব্যাপার নেই। ফিজিওলজি সেক্ষেত্রে তোমার দেখবে যে তুমি স্টেইনটা করতে পেরেছো কিনা, সেলগুলো চিনতে পেরেছো কিনা, হ্যাঁ, এবং সেগুলো সময় তোমার ধারণা আছে কিনা। কোথায় নিউট্রোফিল কোথায় তৈরি হয়, দেহের কোন জায়গায় নিউট্রোফিল তৈরি হয়, দেহের কোন জায়গায় নিউট্রোফিল তৈরি হয়, বোন ম্যারো। কোন ধরনের বোন ম্যারো, রেড বোন ম্যারো। আর লিম্ফোসাইট কোথায় তৈরি হয় অ্যাডাল্টের ক্ষেত্রে, লিম্ফোসাইট এই যে তুমি যে বসে রয়েছো, তোমার লিম্ফোসাইট কাউন্ট আছে, সেই লিম্ফোসাইট তোমার কোথায় তৈরি হচ্ছে, মিয়োক্যান্ডাল থেকে প্লেটলেট তৈরি হয়, আর এগুলো লিম্ফ নোড বা লিম্ফয়েড টিস্যু থেকে তৈরি হয়। হ্যাঁ, লিম্ফ নোড অথবা লিম্ফয়েড টিস্যু যেখানে রয়েছে, যেমন স্প্লিন বা অন্যান্য জায়গায় যেখানে লিম্ফয়েড টিস্যু রয়েছে সেখান থেকে তৈরি হচ্ছে, বুঝতে পারছো। তার মানে জিজ্ঞাসা করলাম কেন, যে তোমরা ক্লাস যে করছো বোঝা যাচ্ছে যে বোন ম্যারো থেকে। হ্যাঁ, আর 70 বছরের লোকের, আমাদের লোকের রেড বোন ম্যারো কোথায় থাকে। হ্যাঁ, এই যেমন 70 বছরের একটা লোক যে টিকে রয়েছি, তাতে আমার রেড বোন ম্যারো কোথায় আছে, ফ্ল্যাট বোন মানে যাক, তার মানে কিছুটা হয়েছে আর কি, মানে অ্যাক্সিয়াল ম্যারোতে রয়েছে, বুঝতে পেরেছো তো, স্টার্নামে রয়েছে, ভার্টিবাল কলামে রয়েছে, কিন্তু লিম্বে কোথাও কিছু নেই, বুঝতে পেরেছো। এটা তোমার জানতে হবে, বয়সের সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়, পেরিফেরি থেকে সরে আসে, সেন্ট্রাল মানে তোমার অ্যাক্সিয়াল স্কেলিটনে চলে আসে। এই যে করোটি খুলির সেখানে রয়েছে, হ্যাঁ, স্টার্নামে রয়েছে, ভার্টিবাল কলামে রয়েছে, হ্যাঁ, আপার পার্ট অফ দি হিউমেরাস অ্যান্ড ফিমারে পার্ট আছে, অন্য জায়গায় সব ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারোটা ফর্মেটিভ বোন ম্যারো, তার কারণ হচ্ছে সেখানে আরবিসি তৈরি হচ্ছে, আরবিসি প্রিকারসার, ম্যাচিউর আরবিসি প্রিকারসার রয়েছে, তাতে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, সেই জন্য সেটা রেড কালার। এখন তোমাদের কর্তব্য হচ্ছে যে শব্দ কম উৎপাদন করে যার যার টেবিলে চলে যাবে এবং সেখানে গিয়ে মিয়ার টেনে স্টেইন করবে, লো পাওয়ারে, হাই পাওয়ারে, তারপর অয়েল ইমার্শনে ফোকাস করবে। হ্যাঁ, তারপরে আমরা যাব
গিয়ে তোমাদের যতটুকু পারবো আমাদের সাহায্য তোমাদের করা হবে, বুঝতে পেরেছো? খুব সহজ জিনিস। Ideally it should be tongue shaped and there should not be gaps. If you hesitate while drawing, there will be gaps. So by practice this will come. We are doing this for at least one more day, so try to practice and then we will revise later if there is time. If it is not free flowing blood, that is the rationale why you have to practice and you have to make a deep peak, has to be deep, peak has to be vertical, peak has to be deep. সেটা তো শিখিয়ে দেওয়া যায় না, মানে সেটা শিখিয়ে দেওয়া যায় না, মানে ইট ক্যানট বি, সেটা নিজেকেই করে বুঝতে হবে যে আমার কোনখানে আমার ব্লাডটা ফ্রি ফ্লোয়িং হচ্ছে। If you just touch the needle, blood may come out, but that is not free flowing blood. পুরোটাটা, হ্যাঁ পুরোটা নয়, পুরোটা means it should go enough deep inside that, at least 2-3 millimeters deep inside your skin. Skin আছে, তারপর কি আছে? After skin there is epidermis, তারপর connective tissue, তারপর তো blood vessel। আমি হ্যাঁ, you have to if হ্যাঁ একটু তো ব্যথা লাগবে, যে টিটেনাস দিতে, যে টিটেনাস টক্সয়েড তো নিয়েছো জীবনে, সেই রকমই ব্যথা। সো সেই জন্যই তো প্রসিডিওরটা জানতে হবে। দ্য প্রসিডিওর ইজ আফটার ইউ টেক ফ্রি ফ্লোয়িং ব্লাড, দেন অনলি ইউ ড্রটা করার নিয়মটা কি? ওইভাবে টানে না, ওভাবে কি টানে? এখানে তোমার ব্লাড পড়ে গেছে, ওই স্লাইডটা দাও, পুরো এখানটা কটন নিয়ে এসে মোছো, এই জায়গাটা পুরো মোছো, এই জায়গাটা। Because you are not pricking, you are feeling that apprehension that it will be painful, you are not pricking. If blood does not come, there is no point in doing the experiment. If you don't get blood, if the blood drop is here, you have to keep in front of the blood drop, draw it backwards. If here is the blood drop, then you keep it here, draw it backwards. Now the blood drop will spread, whole drop will spread along the edge of the slide, and then you have to do singles, that means single push, not like this. If you do like this, the blood it will for that there has to be enough blood. If there is not enough blood, then you will feel, oh, here there is no blood. You do like this and the blood film breaks. So no, it is not pulling, it is pushing. The blood drop will be on your side and you will push to this side. Even not like so, single stroke, just a single stroke. Yes, single stroke. But first step is collecting enough blood. If you do not do this in the class, you will do this nowhere. This is your homework, like in school. What you are doing now, reading the topic here. You should come prepared before the class, what you are to do. So I think this is the 3rd or 4th class maybe on this same topic. Practical manuals. Okay, we'll tell you. You have not yet got your roll numbers. Change. Study of the compound microscope. Then preparation and staining of peripheral blood smear. Preparation and staining of a peripheral blood smear. Then better. Okay, keep it with you. We'll tell. এখনই আজকেই করার, মানে এখনই করার দরকার নেই। বেটার গেট ইউর রোল নাম্বারস, রাইট দ্য ডেট অফ দ্য এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট ডেট অ্যান্ড সাবমিশন ডেটটা তখন লিখে দেবে। আবার ব্রেক হয়েছে, ফিল্ম তো ব্রেক হয়েছে দেখাই যাচ্ছে, এটাই স্টেন করার পর তো বোঝা যাবে না যে কোথায় ব্রেক আছে, তখন কিছু জায়গায় সেলস থাকবে, কিছু জায়গায় কিছুই থাকবে না। এটা তো এইটুকু জায়গা, এটা তো কতটা ম্যাগনিফাইড হবে, 1000 টাইমস।
ব্রেক তো হয়েছেই, তো ব্রেক হতেই পারে, কিন্তু সেটা প্রথম দিনেও যা হবে 5 দিনের বেলায় সেটাই হলে তাহলে তো পরীক্ষার সময় গিয়ে তো করতে হবে অ্যাটলিস্ট ফর এক্সাম পারপাস, আর শেখা তো আছেই। এটা যদি ব্রেক হয় তুমি এখানে কিছু পাবে, এখানে কিছু কতটুকু জায়গায় সেলস পাবে, খুব কম জায়গায় পাবে, এই জায়গায় পাবে, এই জায়গায় অল্প কিছু পাবে। এইটাতে মানে অনেকটা জায়গাতেই গ্যাপ হয়ে গেছে, করা তো উচিত। আবার এটাতে একদম কিছু দেখা যাবে না তা নয়, কিন্তু ডিএলসি করার জন্য আমার তো 100টা সেলও কাউন্ট করতে হবে। আমি যদি বেশিরভাগ জায়গায় ব্লাড না থাকে তাহলে সেলস পাবো কি? বাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? এই কমছে, আইরিশ ডায়াফ্রামটা কমে গেল, আবার বাড়িয়ে দেবে, দেখলেই বুঝতে পারছো, বাড়িয়ে দেবে, প্রথমে আরোটা বাড়িয়ে দেবে এবং এখান থেকেও ঘুরিয়ে ম্যাক্সিমামটা করে দেবে। ম্যাক্সিমাম করে দিয়ে এইবার তুমি লো পাওয়ারে দেবে। তুমি দেখো না, দেখো কি সহজ সহজ জিনিস। এবার তুমি লো পাওয়ার অবজেক্টিভ অথবা স্ক্যানিং অবজেক্টিভ নিয়ে আসবে। প্রথমে আগে দেখে নেবে সেটটা ঠিক হয়েছে কিনা। এই যে এবার তুমি দেখো এটাতে পর্যাপ্ত আলো আসছে, দেখো পর্যাপ্ত আলো আসছে, বুঝলি তো? এইবার তুমি কি করবে, এই যে মাইক্রোস্কোপ, এই যে এটা নেবে, এটা নিয়ে এটা ভালো করে এখন শুকায়নি, যে শুকিয়ে যাবে, তুমি এটাকে নাড়াচাড়া করে দেখবে যে কোন সাইডটা আপ আছে। এই সাইডটা আপ আছে, ভালো হোক মন্দ হোক, আরো ভালো হওয়া উচিত ছিল, যাই হোক তুমি এবার এখানে এটা রাখো, কন্ডেন্সার নিচে নামানো আছে। এখন এটা দেখে তুমি সাইড থেকে দেখে, এই যে সাইড থেকে দেখে তুমি এমন জায়গায় পড়ছো যেখানে তোমার কিছু না কিছু থাকবেই, সাইড থেকে পড়ে এখানে তুমি জানো। এবার গিয়ে তুমি এবার উপরের দিকে তুলবে, তুললে পরে তোমার ফোকাসটা হয়ে যাবে। এই দেখো স্ক্যানিংয়ে তুমি দেখো আরবিসি দেখতে পাচ্ছ, ডাব্লিউবিসিও দেখতে পাচ্ছ, দেখো দেখো। আরো ভালো করে দেখতে হলে পরে ফাইন অ্যাসেসমেন্টে হাত দেবে। এবার দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্যানিংয়ে দেখা যাচ্ছে সব, আরবিসি ছোট করে হলেও দেখা যাচ্ছে। আর তোমাদের রোল নাম্বার এখনো দেয়নি, আর অ্যাপ্রুভাল এখনো দেয়নি, দেখতে পাচ্ছ জিনিসটা? তো ফোকাসটা হলো। এইবার তোমার মনে করো যে তুমি যে লাইটটা বেশি লাগছে, তাহলে তুমি এই সাইডটা ঘুরিয়ে একটু এদিকে ঘুরে তুমি লাইটটা একটু কমাতেও পারো, মনে করো লাইটটা একটু কমালে, হ্যাঁ সুবিধা মতো তুমি দেখো, তাতেও তুমি দেখতে পাচ্ছ। এবার লো পাওয়ারে দেখো, এবার লো পাওয়ারে দেখতে হলে পরে এখানে দেখো, এখানে 10 লেখা আছে, 10 মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এবার এটাকে নিয়ে আসবে, যখন নিয়ে আসবে তখনই ফোকাস প্রায় হয়ে গিয়েছে, তুমি দেখবে ফোকাস প্রায় হয়ে গিয়েছে, একটু সরানোড়া করলে পরেই তোমার চলে আসছে। এই দেখো এখানে দেখো তুমি ডাব্লিউবিসি আরবিসি সবই দেখতে পাবে, একটু আগের থেকে বড় সাইজে, এবং হাই পাওয়ারে যখন লো পাওয়ার, হ্যাঁ এখানে নিচেই আছে, দেখো দেখো লো পাওয়ারে দেখো। ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, তাহলে দেখবে যে আগের থেকে সেলগুলো বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ এইটাই, হ্যাঁ ওইটা তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখবে নিউক্লিয়াস যুক্ত কোষগুলো হচ্ছে তোমার ডাব্লিউবিসি, আর প্রচুর ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে আরবিসি, সবই চেনা যাচ্ছে। হ্যাঁ, কাজে সাইড ভালো মন্দ হোক, কিন্তু সেলগুলো তো থাকবে। তোমার চেনা নিয়ে কথা, তুমি আজকে চিনে যাবে, পরের দিন গণনা করবে, না চিনলে কিসের গণনা করবে? হ্যাঁ, বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? এবার আমি হাই পাওয়ার এলো, হাই পাওয়ার হচ্ছে এখানে ব্লু কালারের আছে। এবার আমি নিচে নাম, এটা আমি ঘোরাবো, টাচ করে যাচ্ছে, যদি মনে করো টাচ করে করা উচিত না, তাহলে সেক্ষেত্রে গ্যাপটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটা নিয়ে আসবো, এই পজিশনে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার সাইড থেকে দেখে কাছাকাছি নিয়ে যাবো, খুব কাছাকাছি নিয়ে যাবো, টাচ করবো না, খুব কাছাকাছি নিয়ে যাবো, নিয়ে গিয়ে এবার একটু সরানোড়া করলে পরেই এটা চলে আসবে। এবার এটা আসছে, এবং এটা এবার কন্ডেন্সারটাকে আমি মাঝামাঝি জায়গায় নিয়ে আসবো, একদম আমি একদম নিচে নামানো ছিল, সেখান থেকে আমি মাঝামাঝি জায়গায় নিয়ে আসবো, ফাইন অ্যাসেসমেন্ট হাত রেখে বা কোর্স অ্যাসেসমেন্ট হাত রেখে। প্রয়োজনে তোমার যদি মনে করো তুমি লাইটটা একটু কমাতে চাও, তাহলে তুমি এখান থেকে
হ্যাঁ এখান থেকে হাত দিয়ে যেটা, হ্যাঁ যেটা করেছিলাম, হ্যারিস ডায়াফ্রামটা দিয়ে তুমি কমিয়ে বাড়িয়ে সুবিধা মতো তুমি নিতে পারো। এই যে দেখো হাই পাওয়ারে দেখো, ভালো হোক মন্দ হোক তুমি দেখো হাই পাওয়ারে, মাঝামাঝি জায়গায় রেখে কর্নার সেটাতে প্রয়োজন তুমি উপর নিচে লাইটটা তুমি বাড়াতেও পারো কমাতেও পারো, একটু করে দেখবে যাই হোক এটা এরকমই এসছে, এর থেকে ভালো আসছে না। হ্যাঁ তারপরে অয়েল ইমার্শনে দেবে, অয়েল ইমার্শনে দিতে হলে পরে এবার দেখো লাইট যেখানে আসছে সেখানে অয়েল ইমার্শনে দেখো, দেখো এটা হাই পাওয়ারে দেখতে পাচ্ছি সেলগুলো বড় কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার তোমার অয়েল ইমার্শনে দেখলে কেমন আসবে বুঝতে পারবে। এই নাও এবার এটাকে গ্যাপটা বাড়িয়ে দিলে এটা বার করে নাও। এবার অয়েলটা নিয়ে আসো, অয়েল নিয়ে আসো। হ্যাঁ অয়েল এখানে দেখবো ছোটো ছোটো বোতলে দিচ্ছে, দরকার পড়লে ওখানে চলে যাও, একদম ওখানে চলে যাও, টেবিলে চলে যাও, সিডারউড অয়েল নিয়ে আসো। সব চলে গেল, আরেকজন এখানে ছিল সে কোথায় চলে গেছে, যাক অয়েল খুঁজতে গেছে, ওখানে তো টেবিল আছে সেখানে চলে যাবে। এই যে এই যে এই যে এবার অয়েল দেবে এখানে, এক ফোঁটা অয়েল দিলেই হবে, এক ফোঁটা। এটাকে মুখটা ভালো করে বন্ধ করে রাখো, ভালো করে বন্ধ করো, হ্যাঁ দামি জিনিস। গ্যাপটা রেখে এটা দেবে, করে দেও। এইবার তুমি এটা ঘুরিয়ে দেখে নেবে যে অয়েলটা সেন্টারে থাকে, সেন্টার অফ দি অ্যাপারচারে থাকে এবং অয়েল ইমার্শন অবজেক্টিভ আনবে। এই যে এখানে 100 লেখা আছে, ব্ল্যাক দেওয়া আছে, এটা হচ্ছে অয়েল ইমার্শন অবজেক্ট। হ্যাঁ লেখা আছে এই 100, আর ব্ল্যাক ব্ল্যাক এটা স্ক্যানিং হবে 5x 5 গুণ, এটা দিয়ে বোঝা যাবে কিসের স্লাইড, বুঝতে পারছো, ব্লাড স্লাইড না লাংসের স্লাইড না লিভারের স্লাইড, এটা দিয়ে বুঝতে পারবে। আর এটা দিয়ে আলো টালো আসছে কিনা সেগুলো প্রথম থেকে চেক করে নেবে, আলো তো আসছিলই। কাজেই আমি এবার সাইড থেকে তাকিয়ে এই কন্ডেন্সারটাকে উপরের দিকে তুলে দেবো, তুলে দিয়ে এবার সাইড থেকে দেখে এটা ক্লিক করেছে কিনা ভালো করে দেখে নেবে, এই ক্লিক করেছে, এবার আমি সাইড থেকে দেখে কাছাকাছি নিয়ে যাবো। টাচ করেছে, যেই টাচ করে গেল এবার তুমি আলোটা আরো বাড়িয়ে দাও। হ্যাঁ এই সাইডটাতে ভালো আসছে, এবার একটু সরানোটা করলে পরেই এটা তোমার চলে আসবে। সব তুমি এখানে দেখো এখানে দেখো দুখানা সেল রয়েছে, একটা সাইডে রয়েছে বাঁদিকে যেটা রয়েছে সেটা দেখবে লোব নিউক্লিয়াস এবং ফাইন গ্রানিউলস এবং এটা একটা নিউট্রোফিল, আর ডান দিকে একটা বড় সেল রয়েছে রাউন্ডেড নিউক্লিয়াস সাইটোপ্লাজম ক্লিয়ার এবং সেটা একটা লার্জ লিম্ফোসাইট। দেখো দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিয়ে দেখো বাঁদিকে যে সেলটা রয়েছে সেটা 3টে লোব রয়েছে, গ্র্যানুলসও রয়েছে এবং সেটা লোবটাই প্রথমে নজরে পড়ছে, সেটাতে বলা যায় এটা নিউট্রোফিল। আর ডান দিকে একটা থেকে বড় সেল রয়েছে, নিউক্লিয়াসটা রাউন্ডেড, সাইটোপ্লাজম মোটামুটি ক্লিয়ার এবং এটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। কাজে স্মিয়ার ভালো না হলেও তোমার এখানে চেনা যাচ্ছে, বুঝলে। দেখো দেখো এখানে হাত দাও, হ্যাঁ হাত দিয়ে দেখো বাঁদিকে যেটা রয়েছে সেটা বুঝতে পেরেছো নিউট্রোফিল, আর ডান দিকে যেটা রয়েছে সেটা একটা লার্জ লিম্ফোসাইট।
মানে চিনতে হবে, চিনলে পরে এর পরের দিন এসে ওই 100টা খোপ করবে, খোপ করে সব বাংলা বুঝতে পারো তো? হ্যাঁ, এখান থেকে বুঝে যাবে। আর আমাদের কাছে সঙ্গে সঙ্গে থেকে হ্যাঁ বাংলা বলো তো, হ্যাঁ সেই বললে পরে তুমি পরে 100টা করে ঘুরে ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হবে। দেখতে পেয়েছো? ওকে দাও, ওকে দেখুক, তারপর আমি চেঞ্জ করে অন্য সেলও দেখিয়ে দেবো। তুমি দেখতে পাবে দুটো সেল, বুঝতে পেরেছো তো? দুপাশে দুটো সেল বড় বড় সেল দুটো দেখতে বুঝতে পারো না? এই যে দেখি না আসার তো কোনো কারণ নেই। তুমি ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দেবে তো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিলে দেখি যাবে। দেখো ফাইন হাত দিলে দেখবে বাদিকে একটা দেখবে লোব নিউক্লিয়াস, 3টে লোব আছে, সেটা হচ্ছে একটা নিউট্রোফিল। আর ডান দিকে একটা রাউন্ডেড নিউক্লিয়াস যুক্ত একটা সেল আছে। দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, তুমি ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। এইরকম ভাবে কিছু যদি বুঝতে না পারতো মহা মুশকিল। হ্যাঁ এবার বুঝতে পারছো? হ্যাঁ, এবার না বুঝতে পারলে আর কি করবে? তাহলে আর কিছু করার নেই। হ্যাঁ, চোখ থাকতে অন্ধ। তাহলে দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, এটা একটু ঘোরাও। ফাইন ঘোরালে পরে তুমি দেখবে বাদিকে রয়েছে একটা নিউট্রোফিল, লোব নিউক্লিয়াস, বুঝতে পারছো না? হ্যাঁ, আর ডান দিকে যেটা রয়েছে সে রাউন্ডেড সেল, এবং নিউক্লিয়াসটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সাইটোপ্লাজম ক্লিয়ার। এটা একটা লার্জ লিম্ফোসাইট। হ্যাঁ, এই জন্য ভালো করে স্টেইন হলে পরে আরো ভালো বুঝতে পারতো। ওইটা হ্যাঁ 7 থেকে 8 জলে ওইরকমই দেবে, সমানই বা একটু বেশি দিতে পারো, কিছু যায় আসে না। খুব বেশি জল দিলে পরে ডাইলুট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে স্ট্রেনটা কম হবে। কাজেই সমানই রাখা উচিত। সরো, এবার বুঝতে পারছো? হ্যাঁ, ফু দিয়ে ছড়িয়ে দেবে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারোনি। তাহলে ভাবছি যে কি বলছে লোকটা। এই যে এখানে দেখো, এই যে সেন্টারে যে সেলটা রেখেছি, ভালো স্টেইন না হলো, এটা দেখো সেন্টারে ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখবে এটা লোব নিউক্লিয়াস রয়েছে। প্রথমে লোব নিউক্লিয়াসের দিকে নজর যাবে 3টে। হ্যাঁ, লোব নিউক্লিয়াসে নজর গেলে পরে তখন এটা বুঝতে পারবে নিউট্রোফিল। আর যদি ইওসিনোফিল হয়, প্রথমে দেখবে গোটা সেলটা লাল, ওটা হচ্ছে রেড গ্র্যানুলসের জন্য, তারপর দেখবে নিউক্লিয়াস আছে। এগুলো হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার নিউট্রোফিল। কাজে ভালো স্লাইড থাকলে পরে আরো অন্য ছেলেরা যেটা করেছে সেটাতে ভালো বোঝা যেত। ওখানে দেখো তো স্লাইডটা কি আছে, এটা এই ওর সামনে। এটা কবে কার তোমরা করেছিলে? না, আগের দিন। এটা তো কাজ হতো, কিন্তু কারোর ভালো হয়েছে কিনা সেটা দেখা যেত। যাক, তোমাদের এটা বুঝতে পারছো? এটা দেখো, প্রত্যেকে দেখো, এটাকে দেখো, নিউট্রোফিলটা দেখো, দেখো দেখো প্রত্যেকে দেখো। হ্যাঁ, দেখো কতগুলো লোব আছে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখবে লোব আছে। লোবের সঙ্গে একটা লোব, একটা লতি দিয়ে যুক্ত আছে। সেলগুলো না চিনতে পারলে কি করে হবে? আরে এরকম স্মিয়ারে চেনা খুব কঠিন। হ্যাঁ, ভালো আসলে প্রত্যেকটা তোমাকে দেখিয়ে দিতে পারতাম। আর কারোর দেখো তো ভালো হয়েছে কিনা, দেখে আসে তো কারোর একটা এক্সট্রা ভালো আছে কিনা, যারা করতে পেরেছে ভালো করে। বুঝতে পারছো? দেখেছো? দেখো, হ্যাঁ বুঝতে পেরেছো তো? ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, দেখি এটাতে দেখো কি বুঝতে পারো। দেখো এটাতে দেখো, এটা দেখো সেন্টারে ডান দিকেটা রয়েছে লিম্ফোসাইট, আর বাদিকে যেটা রয়েছে সেটা দেখবে বড় নিউক্লিয়াস, এটা ইনডেন্টেড। এটা বোঝা খুব মুশকিল। এটা ইওসিনোফিল না, মনে ভালো স্টেইন না হলে বোঝা যাচ্ছে না। দেখো বাদিকেটা মনোসাইট হতে পারে, ডান দিকেটা দেখুন একটা লিম্ফোসাইট। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, হ্যাঁ, বাদিকেটা দেখতে পাচ্ছ যেখানে এটা কিডনি শেপের নিউক্লিয়াস রয়েছে।
হ্যাঁ গ্র্যানুলস কি বোঝা যাচ্ছে না, কিন্তু এবং এটা 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 হয়তো গ্র্যানুল যদি বুঝতে পারো তাহলে তুমি ইউসিনোফিল বলবে, না হলে বলবে এটা মনোসাইট। আর ডান দিকে যেটা রয়েছে এটা রাউন্ডেড নিউক্লিয়াস, এটা একটা লিম্ফোসাইট, আর বেশি একটু বড়। এটা দেখতে পাচ্ছ তো, মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো বোঝা যাচ্ছে। আর এটা ম্যাক্সিমাম করে দাও, হ্যাঁ যাতে পুরোটা আলো আসে যাচ্ছে। হ্যাঁ পুরোটা আলো দেখো দেখো দেখো, প্রত্যেকে ফাইনাল হাত দিয়ে দেখো। হ্যাঁ মোটামুটি বুঝতে পারবে। হ্যাঁ তুমি মাঝখানে যেটা দেখবে সেটা দেখবে কিডনি শেপের নিউক্লিয়াস, এবং স্টেনটা ভালো হয়নি, তার জন্য এরকম হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা মনোসাইট। আর ডান দিকে যেটা রয়েছে সেটা একটা লিম্ফোসাইট। দেখতে দেখতে তোমরা অভ্যাস হবে। দেখো আচ্ছা, তুমি দেখো না ফাইনাজমেন্টে হাত দাও। হ্যাঁ তুমি দু চোখ দিয়ে দেখতে পারো না, সবটা সমান নেই, মানে কোনটাতে অপরিষ্কার আছে বলে বোঝা যাচ্ছে না। দেখো ফাইনাজমেন্টে হাত দাও, এই দেখো দেখতে পাচ্ছ, এটা দেখো ফাইনাজমেন্টে হাত দিতে হবে না, তুমি এখান থেকেই দেখো, দেখতে পারলে কি দেখছো? হ্যাঁ কি দেখছো তুমি? হ্যাঁ থাপড় দেবো তোমাকে। হ্যাঁ আবার দেখো, বদনাম করে তো হবে না। হ্যাঁ আমার বিরুদ্ধে বলবে, কিছুই বোঝা না, তুমি কিছুই জানো না। ওই যে জালের মতো যে ছড়িয়ে রয়েছে ওগুলো হচ্ছে আরবিসি গায়ে গায়ে লেগে রয়েছে। আবার দেখো এবার এবার দেখে বুঝতে পারবে, জালের মতো যে সর্বত্র যে রয়েছে সেগুলো হচ্ছে আরবিসি গায়ে গায়ে রয়েছে। দেখবে তার মধ্যে কিছু কিছু বড় বড় সেল রয়েছে, একটা নিউক্লিয়াস যুক্ত। কিছু না বুঝলে তোমার কি করে হবে? হ্যাঁ তাহলে সেটা সরে দাঁড়াও, এবার সরে দাঁড়াও। এবার তুমি লো পাওয়ারে দেখো, লো পাওয়ার হচ্ছে যে তোমার যে ইয়েলোটা ইন্টু 10। অসুবিধা যদি মনে করো তাহলে পর তুমি গ্যাপটা বাড়িয়ে নেবে, এই যেখানে নিয়ে আসলে। এবার সাইড থেকে দেখে কাছাকাছি নিয়ে যাবে, সাইড থেকে দেখে কাছাকাছি নিয়ে যাবে, নিয়ে গিয়ে এবার তুমি উপরের দিকে তুলবে, দিলেই তোমার ফোকাস হবে। এই দেখো লো পাওয়ারে ফোকাস হয়েছে, আগেটা ছিল স্ক্যানিং, লো পাওয়ারে ফোকাস হয়েছে। দেখো ওই যে ওইরকমই, কিন্তু তার থেকে বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ মাকড়সার জালের মতো সেগুলো আরবিসি গায়ে গায়ে লেগে রয়েছে, আর জায়গায় জায়গায় আইসোলেটেড আরবিসিও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা রয়েছে। এই সরবে সরছো না, দেখবে। হ্যাঁ তুমি ওকে সরে যেতে বলো। হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ অয়েল ফোকাস করো নি এখনো? হ্যাঁ এখানে দেখো, আমি ফোকাসটা যখন করবো তারপরে দেখবে। এ পাশে এসে দাঁড়াও। এবারে মনে করো হাই পাওয়ারে দেবো, হাই পাওয়ারে, এটা হাই পাওয়ারে দিলাম, হাই পাওয়ারে দিয়ে এখান থেকে ফোকাসটা করে নিলাম, যে ফোকাস হয়েছে হাই পাওয়ারে, এটা ভালো হলো। এবার এটাকে কন্ডেন্সারটাকে মাঝামাঝি রাখবো, যাতে তোমার বেটার হয়, একদম উপরেও না একদম নিচেও না, বেটার হয়। এক্ষেত্রে হাই পাওয়ারে তুমি দেখতে পাবে যে সেলগুলো ডাব্লিউবিসি গুলো বুঝতে পারবে। এই যে সেন্টারে দেখো ডাব্লিউবিসি, দেখো ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, এবং দেখো এখানে ই রয়েছে। হ্যাঁ হাই পাওয়ারে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো মাঝখানে ডাব্লিউবিসি রয়েছে, দুটো তিনটে রয়েছে, চারপাশে ছড়িয়ে রয়েছে। হ্যাঁ আর চারপাশে যেগুলো জালের মতো সেগুলো হচ্ছে তোমার, যেগুলো জালের মতো সেগুলো হচ্ছে তোমার আরবিসি তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ এটা হাই পাওয়ারে। এরপরে অলিমার্শন দেবো, অলিমার্শন দিলে পরে সেলগুলো পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, বুঝতে পারবে। এটা হাই পাওয়ারে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিলে আরো বুঝতে পারবে, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিলে বুঝতে পারবে। এটা যেমন এটা হাই পাওয়ারে এরকম দেখাচ্ছে। এবারে অয়েল ইমার্শন দেবো। জাল যাবে সেগুলো আরবিসি গুলো গায়ে গায়ে লেগে রয়েছে, আর মাঝখানে যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। বুঝছে তো? ভালো করে স্টেইন হলে পরে স্মিয়ার টানলে হাই পাওয়ারে সব কাউন্ট করা যায়। হ্যাঁ আমি তো আশা করছিলাম যে গতকালের ব্যাচটা একটু ভালো করেছিল তোমাদের তুলনায়, তোমরা সেরকম পারোনি কেন কে জানে। আরে এ তো কিছুই বুঝতে পারছি না, কিছুই জানে না, ও কিছুই জানতো না। ওখানে ও বলছে এখন কিছুটা দেখে দেখে শিখেছে। হ্যাঁ শিখেছে, এবার ওয়ান ভার্সনটা দেখে পুরোটাই শিখে যাবে।
তারপরে আমাকে গালাগালি করবে। হ্যাঁ, এটা করলে ভালো। হ্যাঁ, এইবার অয়েল ইমার্শনে ফোকাস করবে। দেখো, এবার অয়েল ইমার্শনে ফোকাস করতে হলে কি করতে হবে, তোমাকে প্রথমে আগে স্লাইডটা বার করে নাও। এই এবার তোমার এখানে তোমার অয়েল ইমার্শন অবজেক্টিভটা এখানে নিয়ে আসবে, আগে থেকে নিয়ে আসলে তুমি। এই যে অয়েল ইমার্শন অবজেক্টিভ, লাইট তো আসছিলই, টাইট না টাইট করে দেবে, যদি লুজ থাকে টাইট করে দেবে। এখানে দেখে নেবে 100 আছে, আর তুমি দেখে নেবে যে লাইট আসছে কিনা। যদি লাইট কম আসে মনে করো, তাহলে পরে এটাকে একটু বাড়িয়ে, বা এখানে তোমার ম্যাক্সিমাম লাইট এখান থেকে এরকমই আসবে, কিন্তু স্মিয়ারে দিলে পরে তখন দিয়ে আসবে। যখন স্মিয়ারটা দেবে তখন জিনিসটা পাবে। এই যে এটা তুমি নিলে, আর ওই এটা কোথায়, ছোট বোতলটা কোথায়, এটা নিয়ে আসো। ওইটাতে সিডার উড অয়েল আছে, সিডার অয়েল। কাজে এটা যদি তুমি ভাবছো তুমি যে নিয়ে যাবে, সে টিস্যু পেপার দিয়ে অয়েলটা সোক করে নেবে, পরিষ্কার করে নিয়ে তারপরে পিছনটা টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে সেটা কাগজে মুড়ে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে গেলে। ফিক্সেশন কিভাবে হয়, এই যে স্মিয়ার হয়েছে এর ফিক্সেশন কি করে হয় জানো না, কিছু জানে না। এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তুমি এও জানে না নাকি, এও জানে না, ভালো না জানা খুব ভালো, তাহলে জানতে পারবে। তোমার সেখানে মিথাইল অ্যালকোহল আছে ফিক্সেটিভ, সেটার সাহায্যে এটা ফিক্সেশন করা হয়। ফিক্সেশন মানে কি, এটা ওর গায়ে লেগে গেল আর এটা কেমিক্যাল রিয়াকশন হয়ে এটা অক্ষয় অমর হয়ে গেল। কাজে এটা তোমার 1 বছর বাদেও তুমি যদি দেখো, এটা যা আছে চেঞ্জ হবে না কিছু, বুঝতে পারছো? হ্যাঁ, প্রোটেকশন না, প্রিজার্ভ হয়ে গেল এইভাবে। এর জন্য 1 মিনিট অপেক্ষা করতে হয়, 1 মিনিট অপেক্ষা করে তারপরে জলটা দিতে হয়। প্র্যাকটিক্যাল বই পড়বে, বুঝতে পেরেছো? হ্যাঁ, প্র্যাকটিক্যাল বই পড়তে হবে, এভাবে হবে না তোমাদের। হ্যাঁ, আমাদের মতো লোক দিয়ে হবে না, মানে পড়তে হবে, না পড়লে পরে লাঠি দিয়ে মারবে, তবে তোমরা শিখবে। কোন দিকটা ঠিক আছে, দিকটা না, প্রথমে অটোমেটিক্যালি ছড়িয়ে পড়বে, তুমি আগে ছড়াবে কেন? নিয়ে গেলে, নিয়ে গিয়ে এবার তুমি এটাকে ঘুরিয়ে এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসবে। এটাকে বলে অ্যাপারচার। অ্যাপারচারের সেন্টারে নিয়ে আসবে, যেখানে যার অপোজিটে এই স্লাইডটা এইটা রয়েছে, অবজেক্টিভটা রয়েছে। অ্যাপারচারের মাঝামাঝি এটা নিয়ে যাবে। এবার সাইড থেকে দেখে দেখো, এবার সাইড থেকে দেখে অয়েল ইমার্শন অবজেক্টিভটা কাছাকাছি নিয়ে আসবে। যেই টাচ করবে বুঝতে পারবে টাচ করে গেছে, সাইড থেকে টাচ করে গেছে। টাচ করে গেলে যাওয়ার পরে তারপরে একটু সরানোটা করলে পরেই এটা ফোকাসে চলে আসবে, চলে এসছে। কন্যাসেটের উপরে তোলা আছে, সবকিছু ঠিক। এই যে দেখো, এখানে তুমি সেলগুলো অনেক বড় দেখতে পাচ্ছ। সেন্টারে একটা সেল আছে ডব্লিউবিসি, সেটা আছে একটা লিম্ফোসাইট, আরবিসির মতো সমান সাইজের। দেখো, এবার দেখো, ভালো স্টেইন হয়নি, তাহলেও তোমার এটা বোঝা যাচ্ছে এটা লিম্ফোসাইট। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। এবার দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিয়ে দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিয়ে দেখো, সেন্টারে যে সেলটা রয়েছে সেটা লিম্ফোসাইট। হ্যাঁ, আরবিসি গুলো কত বড় দেখা যাচ্ছে। অয়েল ইমার্শনে কত ম্যাগনিফিকেশন হয়? অয়েল ইমার্শন কত ম্যাগনিফিকেশন হয় টোটাল? হ্যাঁ, 1000। কেন 10 দিয়ে গুণ করছো কেন? কিছুই জানে না, কিছু আমি বলেছি না, আমি ধরেছি আজকে, কিচ্ছু জানে না। হ্যাঁ, কিচ্ছু জানে না। হ্যাঁ, ফার্স্ট দিন এই কদিন কোথায় ছিলে তুমি এখন? হ্যাঁ, এই প্রথম প্যাটেল ক্লাসে কখনো আসোনি? তুমি লেট অ্যাডমিশন? তোমার কবে অ্যাডমিশন হয়েছে? হ্যাঁ, 3rd রাউন্ডে। এই নাম জিজ্ঞাসা করে না, আমি কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছি। রোল নাম্বার ছাড়া কোনো কথা আমার সঙ্গে বলবে না। হ্যাঁ, আমার নামও কোনো উচ্চারণ করবে না। হ্যাঁ, রোল নাম্বার ছাড়া কোনো নেই, কোনো কথা নেই। কোনো সামাজিক কোনো জিনিসের মধ্যে এখানে নেই। অল করাপশন ইজ রাইজ ফ্রম সোসাইটি, ইভিল সোসাইটি এভরিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। শুধু রোল নাম্বার। আপনি আসুন তো, এই নাম জিজ্ঞাসা করবেন না, এই নাম জিজ্ঞাসা করেছেন এটা অন্যায়। আমার সামনে কখনো নাম জিজ্ঞাসা করবেন না।
শুধু রোল নাম্বার, এ কিচ্ছু জানে না, আজকে জানলো। এবার দেখতে বুঝতে পেরেছো তো এটা? হ্যাঁ, এটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে চিনলে? বড় না, তুমি বলবে যে রাউন্ডেড একটা ডিপ স্টেন নিয়েছে। ডিপ স্টেন ট্রিটমেন্ট হচ্ছে, এটা হচ্ছে ডিসপারশনের মধ্যে, এটা হচ্ছে মেথিলিন ব্লু স্টেন নিয়েছে, বেসিক স্টেন নিয়েছে। হ্যাঁ, আর সাইটোপ্লাজম প্রায় বোঝাই যাচ্ছে না, কিন্তু সেল মেমব্রেনটা বোঝা যাচ্ছে। এইবার তোমার পড়াশোনা করে নিতে হবে, তুমি আমার কথায় কিছু রাখ করবে না। বুঝলে তো?